প্রতিদিন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন। আজকের এই বিশেষ আয়োজনে 3 জন বিশিষ্ট অতিথি সাথে আমরা কথা বলবো। স্টুডিওতে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর। ডক্টর ASM আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ডাক্তার শাকিল ফরিদ। ডাক্তার শাকিল ফরিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন সহ কয়েকটি টেলিভিশনের প্রচারিত সংবাদ বিবরণীর নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল ন্যাশনাল ডিফেন্স কোর্স 2021 ও আর্ম ফোর্সেস ওয়ার ফোর্স 2021-এর যে গ্র্যাজুয়েশন সেরিমনি, তার অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রেখেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, তার কিছুটা অংশ আমরা দেখে আসি। আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। জাতিসংঘ বাংলাদেশকে ইতিমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে এবং তাদের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই রেজলিউশন পাস হয়েছে। 2021 সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম। এখানে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে স্থান করে নিয়েছি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার $411 মার্কিন। আমরা দারিদ্র্যের হার 40 ভাগ ছিল, তা 20.5 ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা মহামারী দেখা না দিত, তাহলে এটা আমরা 17-18 ভাগে নামিয়ে আনতে সক্ষম হতাম। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা তা করব। আমাদের মাথাপিছু আয় $2,554 মার্কিন উন্নীত হয়েছে। আর্থসামাজিক সকল সূচকে অভূতপূর্ব উন্নয়ন আমরা সাধন করতে সক্ষম হয়েছি। করোনা মহামারীর সময়ও সকল মেগা প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আমরা আধুনিক করে গড়ে তুলছি। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আমাদের 2008 সালের নির্বাচন ইশতেহারে ঘোষণা ছিল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। আজকে আল্লাহর রহমতে সেই ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এই করোনা মহামারী মোকাবেলায়ও আমরা আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজ অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন, আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি, সেক্ষেত্রে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। এবং বাংলাদেশের এই গত 12 বছরে আমরা যদি একটু বিশ্লেষণ করি, আর্থসামাজিক সকল সূচকে আমাদের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে চলছে। এ বিষয়ে যদি আপনি একটু বাক বিস্তার করেন। ধন্যবাদ সুভাষ সিংহ রায়, এবং আমার সাথে আরো দুজন আলোচক আছেন এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। এটি আমাদের গৌরবের বিজয়ের মাস। সে কারণে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় 4 নেতাকে, যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদকে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ। গভীর শ্রদ্ধাতে স্মরণ করি 2 লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ। আপনি যথার্থ বলেছেন যে আমরা যদি একটু পেছনে যাই, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রথম বাংলাদেশের একটা ভীষণ দিয়ে কাজ রাজনীতি শুরু করেছেন এবং সেটি যখন তিনি রাজনীতি নেমেছেন তখনই তার দৃষ্টিভঙ্গি সেদিকে দেশের মানুষকে জানিয়েছিলেন। বিশেষ করে 2008-এর নির্বাচনে তিনি প্রথম বাংলাদেশে একটা পরিকল্পনা দিলেন নির্বাচনী আপনার প্রচারের মাধ্যমে। সেটি হলো কি ভিশন 2021, যেটির আরো অন্য নাম হচ্ছে রূপকল্প 2021 বা ডিজিটাল বাংলাদেশ।
আমরা দেখেছি সে 2021-এর আগেই কিন্তু সে ভিশন 2021-এর অনেক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু, এবং অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক সেই বিষয়গুলো আপনি বলেছেন, আমি তার সাথে একমত। এবং তার পরবর্তী সময় তিনি দিয়েছেন যে উন্নত বাংলাদেশ 2041, এবং তিনি ডেল্টা প্ল্যান দিয়েছেন 2001-এর 2100 বাংলাদেশ কি হবে। এবং আজকে শুধুমাত্র বাংলাদেশের মানুষের মধ্যেই নয়, গোটা বিশ্বের মধ্যে তিনি একজন একজন যে ভিশনারি লিডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, সেটি আমরা সমস্ত আন্তর্জাতিক সম্মেলনগুলোতে আমরা লক্ষ্য করি। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যে আপনার জলবায়ু সম্মেলন যেটি হলো COP26, সেখানেও তিনি বিশ্বের বিভিন্ন যে মিডিয়াগুলো আছে, গণমাধ্যম আছে, সেখানেও কিন্তু বিশেষ করে বিবিসির একটা উল্লেখ করতে চাই যে ডিল মেকার শেখ হাসিনাকে COP26 ডিল মেকার বলা হয়েছে। এবং অনেকেই বলেছেন যে তিনি যে ভুক্তভোগী সাফারারদের একটা বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই হিসাবে এটা হলো একদিক। আরেক দিক হলো যে আজকে দেখেন যে করোনার যে তাণ্ডব গোটা বিশ্বে, তার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি কিন্তু যে শক্ত ভিত সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু একই ধারায় আছে। সে কারণে আজকে ধরেন যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা দেখেছি যে এবছর সেটি স্বীকৃতি পেয়েছে জাতিসংঘ থেকে। এবং উন্নয়নশীল দেশে রূপান্তর হতে হলে 3টি আপনার ক্রাইটেরিয়া লাগে, অর্থনৈতিক ক্রাইটেরিয়া লাগে। এবং এর পাশাপাশি আরো 5টি দেশ কিন্তু হয়েছে, কিন্তু তাদের কিন্তু কারো 3টি ক্রাইটেরিয়া পরিপূর্ণ হয়নি। ধরুন মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতার যে সূচক, জি এই সমস্ত বিষয়, আপনি মাথাপিছু আয়, জি, এগুলো আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রা, তার চেয়েও কিন্তু আমরা অগ্রগতি বেশি করেছি। অনেক বেশি। এবং সেটা 2019-এও কিন্তু একই ধারায় ছিল, এবং 2021-এ এসে সেটা অব্যাহত আছে। এবং গত 2 দিন আগে সেটি কিন্তু চূড়ান্তভাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এবং সেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জি হয়েছে। জি। এখন যে জিনিসটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্য দিয়েছেন, এই বিষয়টি আমাদের দেশের মানুষের, প্রত্যেকটা মানুষের অনুধাবন করা উচিত। কারণ দেশ যদি ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি। এবং দেশের যে উন্নয়নের ধারাটি, যদি তিনি সামরিক বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানিয়েছে, এটি আহ্বানটা শুধু তাদের জন্য নয়, এই আহ্বানটি গোটা বাংলাদেশের মানুষের জন্য। কারণ আজকে দেখেন যে গোটা বাংলাদেশ ভালো আছে বলেই আমরা দেশের সমস্ত প্রান্তে এবং প্রান্তিক পর্যায়ে দেখেন যে তো মানুষের জীবনযাত্রার মান কতটা বেড়েছে। প্রত্যেকের হাতে তার মোবাইল ফোন ব্যবহার করছে তারা, প্রত্যেক বাড়িতে, এমন কোনো বাড়ি নেই সে তার অর্থনৈতিক অবস্থা যাই হোক যেখানে আমরা টেলিভিশন দেখতে পারবেন না, সব বাড়িতে টেলিভিশন। সেই কারণে যে গোটা বাংলাদেশ যে একটা সূত্রে গাঁথা হয়ে গেছে এই উন্নয়নের মাধ্যমে, সেই ধারাটি অব্যাহত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই হিসাবে আমরা মনে করি যে যে আহ্বান তিনি বারবার জানাচ্ছেন, এবং তিনি তো জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছেন। সেখানে আমরা প্রত্যেকে যে যেখানে আছে, দেশের রাজনীতিবিদ, আমরা পেশাজীবী, বা আমরা সামরিক বাহিনী যারা আছে, পুলিশ, সরকারি কর্মকর্তা, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, সবারই কিন্তু বঙ্গবন্ধু আদর্শ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা থেকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের একটি বড় দায়িত্ব রয়েছে যে আগামী প্রজন্ম আমাদের দেশটাকে কিভাবে পাবে, আগামী প্রজন্ম আমাদের দেশটাকে কিভাবে দেখবে। আমরা সেখানে পরিষ্কারভাবে বলি যে আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ বাসভূমি তৈরি করে রেখে যাওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। এবং সশস্ত্র বাহিনীর যে কাঠামোগত উন্নয়ন এবং তাদের যে সমৃদ্ধির জায়গা, এটা একেবারে দৃশ্যমান আজকের সময়ের এই বাংলাদেশে। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর শাকিল ফরিদ, আপনার প্রিয় জন্মভূমিকে দূর থেকে দেখছেন, আপনি কেমন দেখছেন বাংলাদেশকে? আমি তো মেইনলি হেলথ সেক্টর নিয়ে কাজ করছি, তো আমার মনে হয় আমি খুবই প্রাউড বাংলাদেশ যা অ্যাচিভ করেছে আজকে এই ডক্টর শাকিল ফরিদ, আপনার অডিওটা এখন শোনা যাচ্ছে? জি 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 বলুন।
সরি, আমার একটু ওই হেডফোনে মনে হয় প্রবলেম হচ্ছিল। না, আমার মনে হয় আমরা খুবই প্রাউড বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। সামরিক বাহিনী দিবস উপলক্ষে আমরাও এখানে হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশনে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম 2 সপ্তাহ আগে। অ্যান্ড ইটস অ্যামেজিং যে বাংলাদেশ কিভাবে একটা বিশ্বের স্থান করে নিয়েছে। স্পেশালি কোভিডের ম্যানেজমেন্টটা খুবই ভালো হয়েছে বাংলাদেশে। আমি বলবো যে আমাদের দেশের জনসংখ্যা এত, এবং আমাদের দেশে অনেক অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও যেভাবে কোভিড ম্যানেজ করা হয়েছে হোল বাংলাদেশে, এবং মর্টালিটি খুবই কম ছিল, খুব কম লোক মারা গিয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা বিরাট সাফল্য আমি বলবো। তো আমরা আশা করব যে এই সাফল্য থাকবে, এবং হোপফুলি আমাদের দেশ আরো এগিয়ে যাবে সামনের দিকে। এবং আমাদের দেশের সব ক্ষেত্রে, আপনি অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, তারপরে কমিউনিকেশনের ক্ষেত্রে বলেন, ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে বলেন, সব দিকে বাংলাদেশের অনেক উন্নতি হচ্ছে। আমরা অনেক প্রাউড এর জন্য। ডক্টর ASM আলমগীর, আইডিসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আপনি পুরো করোনাকালীন সময়ে যেমন দক্ষতার সাথে আপনি কাজ করেছেন, তেমনি জনগণকে পাশে নিয়ে আপনি কাজ করবার চেষ্টা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা সেটা অনুসরণ করবার চেষ্টা করেছেন। এই সময় দাঁড়িয়ে আপনি কেমন দেখছেন আমাদের বাংলাদেশের অগ্রগতি? কারণ এই 50 বছরের আজকের এই বিজয় দিবসের দ্বার প্রান্তে এসে এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের সেই উপলব্ধির জায়গাতে আসতে হবে যে আমরা কতটা অগ্রগতির জায়গায় এসেছি। ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশ টেলিভিশনের সব দর্শককে বিজয়ের শুভেচ্ছা এই বিজয় মাসে। আমাদের আসলে আমার একদম ছোটবেলায় আমি ক্লাস 2-3 পড়তাম স্বাধীনতা অর্জন, এবং বর্তমানে গত 15-20 বছর আগে যখন দেশে ফিরে এসে তখন অনেক কিছু চিন্তা করতাম হয়তো এরকম যে যদি আমাদের হতো, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আমরা আমাদের স্বপ্নগুলো ধরতে শুরু করেছি। আমি বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে এই জন্য যে করোনাকালীন সময়ে একদম প্রথম দিন থেকে যে দিক নির্দেশনা একদম মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা পরিচালিত হয়েছি, এবং অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আলটিমেটলি আপনার বা আমাদের রোগীর সংখ্যা, আমাদের মৃত্যুর সংখ্যা কিংবা আমাদের ল্যাবরেটরির সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে, এবং আমাদের ওভারঅল পারফরমেন্স পৃথিবীর বহু দেশের তুলনায় আমরা ভালো করতে পেরেছি। এবং এটা আসলে সরকারের সকল অঙ্গ সহ এবং আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, রাজনীতিবিদ আছেন, সবার সহযোগিতায় সম্ভব হয়েছে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের অন্যতম গুণও যে সবাইকে ইনক্লুড করেই এখানে কাজটি করা হয়েছে। এবং আমি এখন এই দেশে আমার পোস্ট ডক্টরাল করে যখন ফেরত আসি, তখন আমাদের স্বপ্ন ছিল একটা ছোট মলিকুলার বায়োলজি ল্যাব করবো, নাই সরকারি সেক্টরে। সেখান থেকে এখন প্রায় 200-র মতো PCR ল্যাব এদেশে শুধু করোনা ডিটেক্ট করে। সো আমি গর্বে আমার বুক ভরে যায় আসলে, যে ছোট ছোট কাজ দিয়ে আমি প্রায় বলি একটা যে আমরা গরিব দেশ। 2008 সালের আগে কেউ কিন্তু RT-PCR এর চিন্তাও করেনি। আপনি ঠিকই বলেছেন। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে, কলেজ জীবনে আমরা ভেবেছি, আমরা কল্পনা করেছি আমাদের দেশটা যদি এমন হতো, আমরা উন্নত দেশের গল্প শুনতাম আর এটা ভাবতাম। এখন সেই গল্প কিন্তু বাস্তবে। আমি বলি যে আসলে আমরা যখন আইডিসিআর এর কথাই বলি, একদম সম্পূর্ণ সরকারি একটি প্রতিষ্ঠান, আমরা PCR ল্যাব করব 2007-08-এ যখন আমরা চিন্তা করি, অনেকেই আমাদেরকে নানাবিধ কথা বলেছে যে চালাতে পারবো না, একটু হতে পারবো না। তখন আমি আমাদের ছাত্রদেরও বলি, আমাদের জুনিয়র ডাক্তারদেরও বলি যে বাংলাদেশে যদি আমি ছোট ছোট স্বপ্ন দেখতে শুরু করি এবং সেটা যদি বাস্তবায়ন করি, তারপরে আরেকটা স্বপ্ন দেখতেই পারি। তো স্বপ্ন ধরার যে কাজগুলা একটা দেশের ডেভেলপিং পর্যায়ে কিন্তু প্রত্যেকেই দেখতে পারে, এবং স্বপ্ন ধরার যে সফলতা সেটা কিন্তু আমরা আজকে দেখছি। ছোট ছোট স্বপ্ন দেখবো, স্বপ্ন ধরবো, আবার স্বপ্ন দেখবো, আবার স্বপ্ন ধরবো, স্বপ্ন কিন্তু বাস্তবে ধরে ফেলা যায়। মলিকুলার বায়োলজি ল্যাব নিয়ে এটাই হচ্ছে আমার বক্তব্য। আসলে আমি অনেক জায়গায় এই গল্পগুলো করি, দাদা আপনার সাথেও করেছি।
অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসব। প্রিয় দর্শক, করোনার নতুন ধরন নিয়ে আমরা অনেকেই চিন্তিত, এবং করোনার নতুন ধরন ওমিক্রনের উপরে একটি প্রতিবেদন আমরা একটু দেখে আসতে চাই। এত চেষ্টা, এত কষ্টের পর ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিনের হাত ধরে ফের আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিশ্ব। সবাই বুঝতে পারছে সেই ভ্যাকসিন ভাইরাসের উপরে কাজ না করলে তার মানেটা কি। সংক্রমণকে কোনো মতেই বাগে আনা যাবে না, সেই দিন ভয়ঙ্কর। তাই এই দুশ্চিন্তা, এত উদ্বেগ এই সময়ে ওমিক্রনের আবির্ভাব। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেকেই বলছেন ওমিক্রন বাকি সব কোভিড ভ্যারিয়েন্টের থেকে আলাদা। ওমিক্রন দ্য মোস্ট ডেডলিয়েস্ট কোভিড ভাইরাস টিল ডেট। গোটা দুনিয়ার কাছে ওমিক্রনের মেসেজটা স্পষ্ট। ডেল্টা প্লাসের থেকেও দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা। ডেল্টার তুলনায় 4 গুণ দ্রুত জিনের বিন্যাস বদল ঘটাতে সক্ষম। আক্রান্তের 85% উপসর্গহীন। 8 থেকে 10 দিন পর খেল দেখানো মানে ক্ষতিকর প্রভাব স্পষ্ট হওয়া শুরু হয়। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার প্রিন্সটনে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। দক্ষিণ আফ্রিকায় গত 1 মাসে যতজন কোভিড সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে 90%ই ওমিক্রন আক্রান্ত। চরিত্র বুঝতে বেশ কিছুটা সময় লাগবে। 18 বছরের নিচে ভ্যাকসিন না হওয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অন্তত 45 বার জিনের বিন্যাস বদল হতে পারে। ওমিক্রনে কাজ নাও করতে পারে বাজার চলতি ভ্যাকসিন। দুনিয়া জুড়ে বিজ্ঞানীদের কাছে আবারও এক চ্যালেঞ্জ। ওমিক্রনকে কাবু করতে পারে এমন কোনো ভ্যাকসিন তৈরির কাজ শুরু করতে হবে। যদি কাজ শুরুও হয়, এত দ্রুত বিন্যাস বদলানো ভাইরাসকে কিভাবে ভ্যাকসিনে কাবু করা সম্ভব? প্রশ্ন থাকছেই। ডাক্তার শাকিল ফরিদ, আপনার কাছে প্রথমে আসি। জি, এই প্রতিবেদন দেখার পরে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি একজন দক্ষ একজন ডাক্তার, সেখান থেকে কি বিশ্লেষণ করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় ফার্স্ট কথা সবার যেটা বোঝা উচিত সেটা হচ্ছে প্যানিক করা উচিত না। কেননা এই আজকে ওমিক্রন দেখা যাচ্ছে, কিছুদিন আগে ডেল্টা দেখা গিয়েছে। এটা ভাইরাসের একটা এটা নেচার, এটা মিউটেট করবে এবং এটা চেঞ্জ হবে, এটা ভ্যাকসিন স্কেপ করার চেষ্টা করবে। তো আমরা এখনো খুব আর্লি এটা নিয়ে কোনো কমেন্ট করা, কিন্তু যদ্দূর রিপোর্ট পাওয়া যাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, দেখা যাচ্ছে যে এটা খুব মাইল্ড সিমটম করে সোফার। কিন্তু এটা কি ধরনের এটা কি খুব ফেটাল ডিজিজ করে নাকি এটা বুঝতে হলে কিন্তু আরো অ্যাটলিস্ট 1 মাস লাগবে। একটা ভালো জিনিস যেটা আমরা জানি যে ডেল্টা ভাইরাসটা খুবই খারাপ ছিল, ডেল্টা ভ্যারিয়েন্টটা, যেটা ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ড ওয়াইড অনেক মৃত্যুর জন্য দায়ী ছিল। এখন এই ডেল্টা ভ্যারিয়েন্টটাকে মেবি ওমিক্রনটা সুপারসিড করছে, কেননা এটা এত ইনফেক্টিভ, এটা এত সংক্রামক, এটা হয়তো ডেল্টা ভাইরাস ভ্যারিয়েন্টটাকে সাপ্রেস করবে। তো সেটা যদি জিনগত হয়- রূপ বদলকে আপনি কেমন দেখছেন? ওয়েল, এটা 30টা পয়েন্টে মিউটেশন হয়েছে। এটা আলমগীর ভাই আরো ভালো বলতে পারবেন, কিন্তু যে স্পাইক প্রোটিন, যেটা স্পাইক প্রোটিনের 30টা জায়গায় মিউটেশন হয়েছে, তো এটা চেষ্টা করছে ভ্যাকসিনকে স্কেপ করতে। কিন্তু যেটা দেখা গিয়েছে, আমার ধারণা এই ওমিক্রন অনেক আগে থেকেই আছে। এটা মাত্র রিসেন্টলি এটা ডায়াগনোসড হয়েছে। ইংল্যান্ডে আপনি চিন্তা করেন, ইংল্যান্ডে অলরেডি কিন্তু 32টা কেস পাওয়া গিয়েছে ওমিক্রনের, এবং বলা হচ্ছে আরো অনেক কেস আছে যেগুলি আনডিটেক্টেড, এবং এদের মধ্যে অনেক লোকজন আছে যারা কিন্তু সাউথ আফ্রিকা অথবা অন্য কোথাও ট্রাভেল করেনি, তারা এখানেই ছিল, ইংল্যান্ডেই ছিল। এবং যাদের হয়েছে তাদের কিন্তু এখন পর্যন্ত খুব মাইল্ড সিমটমস। তো এটা একটা খুবই ভালো লক্ষণ। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা এখন তো এই ভাইরাস ডিল করার জন্য অনেকগুলো আমাদের হাতে অস্ত্র আছে। শুধু ভ্যাকসিন না, অ্যান্টিভাইরাল ড্রাগসও আছে, আপনি জানেন, মলনুপিরাভির, তারপরে মনোক্লোনাল অ্যান্টিবডি আছে। তো এগুলি আমাদের হেল্প করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমরা যে পাবলিক মেজার্স গুলো, যেমন ইংল্যান্ডে মাঝখানে কিন্তু ইনডোর সেটিংসে মাস্কের ব্যবহারটা বন্ধ করা হয়েছিল, এটা কিন্তু আবার রিইন্ট্রোডিউস করা হয়েছে। সো এইটাই মেসেজ আর কি, যে খুব সিম্পল একটা ওয়ে এর মাধ্যমে আমরা কিন্তু সংক্রমণটা অনেক কমিয়ে দিতে পারি। মাস্ক রেগুলার ব্যবহার করা, স্পেশালি ইনডোর সেটিংসে, এবং হাত ধোয়া রেগুলার, এবং আপনার ডিসটেন্স মেইনটেইন করা অন্যদের থেকে। তো আমার মনে হয় যে খুব প্যানিক করার কিছু নাই। যেভাবে আমাদের গভর্নমেন্ট স্পেশালি ডিল করছে এখন ভ্যাকসিনের সিচুয়েশনটা নিয়ে, এটা নিয়ে ডিল করা উচিত। আর আরেকটা ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন আমি দিতে চাই, আপনি যদি ইংল্যান্ডের ডেমোগ্রাফিক্স দেখেন, এই করোনাটা কিন্তু এখন
প্রিডমিনেন্টলি হচ্ছে প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুলের বাচ্চা যারা তাদের মধ্যে, কেননা এদের তো কেউই ভ্যাকসিন পায়নি, অনেকেই ভ্যাকসিন পায়নি, কারণ 12 বছরের উপরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সো মেসেজ হচ্ছে খুব সিম্পল, ভ্যাকসিন কিন্তু খুব ভালো কাজ করে, ভ্যাকসিন খুব ভালো কাজ করে। যেটা হয়তো হবে এক সময় সেটা হচ্ছে এই কোভিডটাই আস্তে আস্তে খুব উইক একটা ফর্ম ধারণ করে এটা আপনার কমিউনিটিতে বিরাজ করবে নর্মাল একটা ভাইরাল ইনফেকশনের মতো। এটাই ন্যাচারাল ডিজিজ প্রসেস। আপনি যদি স্প্যানিশ ফ্লুর হিস্ট্রিটা দেখেন, স্প্যানিশ ফ্লু প্রথমে এসে অনেক লোক মৃত্যু হয়, অনেক লোক মৃত্যু হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটা ডাই ডাউন করে। তো আমার মনে হয় আমরা এখন সেকেন্ড অথবা ইভেন থার্ড ইয়ার অফ কোভিড এর মধ্যে আছি। জিনিসটা আস্তে আস্তে ডাই ডাউন করবে, কেননা ন্যাচারাল ইমিউনিটি অনেকের গ্রো করবে, অনেকে ভ্যাকসিনেটেড হবে। সো এই জিনিসগুলো একটা ভালো লক্ষণ আমার মতে। সো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে সংবাদ হয়েছিল, যে সংবাদটি ওমিক্রন করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে আন্তর্জাতিক ভ্রমণে কঠোর হচ্ছে বিধিনিষেধ। জি, তো এখানে খুব শিথিল ছিল। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে সেই অনেক আগে থেকে কিন্তু যদি কেউ যায় তাদেরকে একটা পিসিআর টেস্ট করে যেতে হয়, নেগেটিভ পিসিআর টেস্ট করে যেতে হয়। ইংল্যান্ডে কিন্তু এই জিনিসটা ছিল না। ইংল্যান্ডে মাঝখানে গত কয়েক মাস যে নিয়মটা ছিল, জাস্ট একটা ল্যাটারাল ফ্লো টেস্ট করলেই হতো। এখন কিন্তু আবার এই জিনিসটাকে চেঞ্জ করে, মানে অ্যান্টিজেন টেস্টিংটাকে বাদ দিয়ে এখন পিসিআর টেস্টটা কম্পালসারি করা হয়েছে। কারণ আমরা জানি যে অ্যান্টিজেন টেস্টিং যেটা, সেটার আপনার সেনসিটিভিটি পিসিআর টেস্টের থেকে অনেক কম। এবং কতগুলো কান্ট্রিকে রেড লিস্ট করা হয়েছে, যেসব দেশে দেখা গিয়েছে যে ওমিক্রনের প্রিভ্যালেন্সটা খুব বেশি সংখ্যা কেস হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা অনেকটা গভর্নমেন্ট যেটা করছে, এটা হয়তো অনেকটা সেফ প্লে করছে, যে একটা নতুন ভ্যারিয়েন্ট এসছে যেটা সাউথ আফ্রিকাতে, যেটা প্রিভ্যালেন্স বেশি। সো সবচেয়ে ইজি ডিসিশন হচ্ছে যে কতগুলো কান্ট্রিকে রেড লিস্ট করে এবং ট্রাভেল ব্যান ইম্পোজ করে জিনিসটা বোঝা যায় অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে। এটা কি আমাদের মানে ইংল্যান্ডে ইন্ট্রিনসিক ভাইরাস আছে যেটা রেপ্লিকেট করে ওমিক্রন হচ্ছে, নাকি এটা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসছে? তো আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে খুব একটা প্যানিক করার কিছু নাই। আমাদের আপনার কাছে আবার ফিরে আসবো। একটা কামরুল হাসান খান, বাংলা ট্রিবিউনে আমি অনলাইনে দেখছি একটি সংবাদ, আপনার জন্মস্থান টাঙ্গাইলে, যেটা বলা হচ্ছে টাঙ্গাইলে আফ্রিকা ফেরত 6 প্রবাসী হোম কোয়ারেন্টাইনে। ছোট্ট সংবাদ, সেখানে লেখা আছে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে জেলার মির্জাপুর উপজেলার 3, কালিহাতীতে 2, বাসাইল উপজেলার 1 জন রয়েছেন। এরা সবাই গত মাসে টাঙ্গাইলে ফিরেছেন। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে দক্ষিণ আফ্রিকা ফেরত 6 জনের ঠিকানা খুঁজে বের করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিভিল সার্জনের উদ্যোগে গত 30 নভেম্বর থেকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ব্যাপক কর্মযজ্ঞ চলছে। 14 দিন পর পরীক্ষা করে তার নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশে কতগুলি খবর পাচ্ছি, যেমন 240 জন আফ্রিকান প্রবাসী তারা বাংলাদেশে এসছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়াতে 7 জনকে খুঁজে পাওয়া গেছে, তাদের বাড়িতে তারা কোয়ারেন্টাইনে আছে। আবার 24 তারিখের পরে 28 জন এসেছে, তাদেরকেও হদিস পাওয়া যাচ্ছে না। তো টাঙ্গাইলে পাওয়া গেছে, এটা খুব ভালো খবর। তো সে কারণে আমরা বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, যারা দক্ষিণ আফ্রিকা সহ 8টি দেশ, আশেপাশের দেশ থেকে যারা আসবে বা আক্রান্ত দেশ থেকে যারা আসবে, তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে এবং 14 দিন রাখা হবে। এই সিদ্ধান্ত তো সঠিক আছে এবং সেই বিষয়ে যেন আমরা বন্দরগুলোতে, বিমানবন্দর বলেন, স্থলবন্দর বলেন বা সমুদ্র বন্দর বলেন, আক্রান্ত দেশ থেকে যারাই আসবে তাদের কোয়ারেন্টাইনে রাখতে পারলে আমার মনে হয় যে আমরা এই অমিক্রনকে নিয়ন্ত্রণ করতে পারবো। কারণ হচ্ছে যে এর আগে আমরা লক্ষ্য করেছি যে এটা কিন্তু ইম্পোর্ট হয়, এই রোগটা দেশ থেকে দেশে ছড়াচ্ছে। সে কারণে যখন আমাদের দেশে আসবে, তখন যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা তাদেরকে চিহ্নিত করে আমরা কোয়ারেন্টাইনে রাখতে পারি এবং যদি পজিটিভ হয় পরীক্ষার পর, টেস্ট করার পরে, তাহলে তাদেরকে চিকিৎসা দেওয়া বা আইসোলেশনে নিয়ে যেতে হবে, মানে উড়ে এসে জুড়ে বসতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই অমিক্রন সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। বিষয়টা হলো যে অমিক্রন প্রথম ডিক্লারেশন হলো 24 নভেম্বর। 26 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ভেরিয়েন্ট অফ কনসার্ন বা উদ্বেগজনক হিসেবে ঘোষণা করলো এবং গোটা বিশ্বে একটা তোলপাড় শুরু হয়ে গেল।
তা আমরা যে মূল তথ্যগুলি পেলাম, তার প্রধান তথ্যটি হচ্ছে যে কমপক্ষে 2 সপ্তাহ আগে এই ওমিক্রন সম্পর্কে আমরা কোনো উপসংহারে পৌঁছতে পারবো না, বরং আরো বেশি লাগবে। সে কারণে এখন পর্যন্ত যে তথ্যগুলো আছে, বিশেষ করে আফ্রিকান ডক্টররা যে তথ্য দিয়েছে যে এটির উপসর্গ মৃদু হয় এবং এটি কোনো এখন পর্যন্ত কোনো মৃত্যু খবর পাওয়া যায়নি যে ওমিক্রনের কারণে মৃত্যুবরণ করেছে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে দ্রুত ছড়ায়, আরেকটি তথ্য হলো যেটি দ্রুত ছড়ায়, দ্রুত সংক্রামক। সেই হিসেবে আমরা এবং পূর্বের আক্রান্ত রোগীরাও আবার আক্রান্ত হতে পারে। হ্যাঁ, আক্রান্ত রোগীরা আক্রান্ত হতে পারে এবং এর মধ্যে তথ্য আছে যে যারা 2 ডোজ বা কমপ্লিট টিকা নিয়েছে তাদের মধ্যে কিন্তু হয়েছে এবং তাদের মধ্যে দেখা গেছে যে উপসর্গ কিন্তু খুবই মৃদু। তো এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কেন এত বেশি আতঙ্কিত করার চেষ্টা করছি, এটি আমার কাছে আবার একটু বিস্ময়কর লাগছে। ইতিমধ্যে ভ্যাকসিন, এইটার জন্য আলাদা ভ্যাকসিন করার পরিকল্পনা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি যারা ভ্যাকসিন নিয়েছে আগে তাদেরকে আক্রান্ত করলেও কিন্তু তাদের মৃদু উপসর্গ হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যেটি জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রতিবাদ জানিয়েছে যে ইতিমধ্যেই যে দক্ষিণ আফ্রিকা সহ 8টি দেশকে কিন্তু বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাতে ধরেন যে বিগত 2 বছর ধরে গোটা বিশ্ব অর্থনৈতিক সংকটে ভুগছে, বা শিক্ষা, স্বাস্থ্য, জনজীবন সবকিছুতেই কিন্তু এক ধরনের মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে এটাও বলা হয়েছে এটা ভ্রমণ বর্ণবাদ। ভ্রমণ বর্ণবাদ। সেই জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে দ্রুত কেন এই সিদ্ধান্তগুলো হচ্ছে। আমাদের তো অপেক্ষা করতে হবে, কমপক্ষে 2 সপ্তাহ বা তারও বেশি অপেক্ষা করে বুঝতে হবে যে আসলে এটি কতটা ক্ষতিকর হতে পারে। সে কারণে একমাত্র আমরা পেয়েছি যে সংক্রামক কিন্তু আমরা খুব বেশি দেখতেও পাচ্ছি না। যেমন ভারতে আজকে আমরা যে গতকাল যে তথ্য পেয়েছি তাতে কর্ণাটকে 2 জন পাওয়া গেছে, আমেরিকাতে মাত্র 1 জন পাওয়া গেছে। তো এই হিসাবে আমরা কালার কন্ট্রোল রিপোর্ট করছে ভারতে ওমিক্রন রোগীর সংস্পর্শে আসা 5 জন করোনা পজিটিভ। এবং এখানে কিন্তু আপনাদের করোনা তো ধরেন যে বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপে বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিন্তু এমনি বাড়ছে, কিন্তু রাশিয়াতে তো অনেক বেশি। সেই হিসাবে আমার মনে হয় যে এবং আরটিপিসিআর দিয়ে কিন্তু খুব বিচ্ছিন্ন করে যায় না যেটা ওমিক্রন কিনা, সেটা জেরোম না করলে কিন্তু বোঝা যাচ্ছে না। সেই কারণে আমার মনে হয় যে এই ওমিক্রন নিয়ে যে আলোচনা বা একটা ঝড় ওঠানো হয়েছে, এই জায়গাটা আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়নি। কারণ আমরা যত চিকিৎসা বিজ্ঞানীদের তথ্য পেয়েছি তাতে কিন্তু ওই কথাগুলি বলা আছে যেটা মৃদু, এটা দ্রুত সংক্রামক হতে পারে, বা এটা ভ্যাকসিনে কাজ করবে কি করবে, এটা কিন্তু কোথাও কোনো নিশ্চিত করে বলা হয়নি যেটা কাজ করবে না। এবং আমরা সেই বিষয়ে নতুন করে এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকসিন কোম্পানিগুলো খুব এগিয়ে আসছে। তারা বলছে যে তারা বিকল্প ভ্যাকসিন করার প্রস্তুতি নিচ্ছে, বা বুস্টার ডোজ এমনিতে আগে আমরা শুনেছি। সেই হিসেবে আমার কাছে মনে হয় ডক্টর আলমগীরের কাছে একটু শুনে আসি যে আমাদের এই তথ্যগুলো কতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা কি একটু আগ বাড়িয়ে কথা বলছি কিনা? ধন্যবাদ দাদা আপনাকে। দেখুন আমরা গত কয়েক মাস যাবত যখন আমাদের সংক্রমণ সংখ্যা কম, আমরা কিন্তু বলছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে এখনো অনেক সংক্রমণ হচ্ছে, যেখানে সংক্রমণ সংখ্যা বেশি থাকবে সেখানে ভাইরাসটি পরিবর্তন হবে। সো নতুন একটি ভেরিয়েন্ট আসবে সেটা আমরা ধরেই নিয়েছিলাম। এখন নতুন ভেরিয়েন্ট আসলে যে সেটা নিয়ে যে ভয় দেখানো হচ্ছে, এটা আসলে মানে এক ধরনের অতি বাড়াবাড়ি হচ্ছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন গতকালকে ওমিক্রন নিয়ে আমরা সবাই একটু চিন্তিত আছি, কিন্তু আমরা সতর্কও আছি। সতর্ক থাকবো, চিন্তিত থাকবো, কিন্তু এটা নিয়ে যে বাড়াবাড়ি গুলো হচ্ছে সারা পৃথিবীতে, সেটা আসলে এই ভাইরাসের চরিত্রের সাথে যায় না। সাউথ আফ্রিকান সায়েন্টিস্টদের সাথে আমাদের যাদের যোগাযোগ আছে আমরা জানি, বা আপনি যে প্রতিবেদনকে দেখিয়েছেন যে জিন বিন্যাস 4 গুণ বেশি হবে, জিন বিন্যাস পরিবর্তন হয়েছে দেখে নতুন ভেরিয়েন্ট হয়েছে। এটাতে যদি আবার পরিবর্তন হয় তাহলে আরেকটি ভেরিয়েন্ট হবে। সো 4 গুণ বেশি হবে কথাটা ঠিক না। ভ্যাকসিন কাজ করবে না, কারণ সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত সারা পৃথিবীর কেউ দিতে পারে নাই। যেটা প্রফেসর কামরুল হাসান খান স্যার বলেছেন যে ভ্যাকসিন কোম্পানিগুলো অতি উৎসাহী হিসাবে এখানে কাজ করছে। আমাদের মনে রাখতে হবে আফ্রিকান অঞ্চলে, পুরো আফ্রিকাতেই ভ্যাকসিনেশনের পরিমাণ অত্যন্ত কম, সেখানে সংক্রমণের সংখ্যা বেশি, সেখানে জিনগত পরিবর্তন। এবং সাউথ আফ্রিকা সায়েন্টিস্টদেরকে ধন্যবাদ যে তারা ইমিডিয়েটলি WHO কে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে। আমরা তো এখন জানি যে নেদারল্যান্ডে তার আগেই শনাক্ত হয়েছিল, কিন্তু ওইভাবে সিরিয়াসলি দেখা হয় না। তবে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের মাইল্ড সিমটম হচ্ছে বা অ্যাসিম্পটোমেটিক হচ্ছে। দেখুন আমরা বাংলাদেশে যে
করোনা নিয়ে স্ট্রাগল করছি, সেখানেও কিন্তু আমরা যখন গবেষণাগুলি করি আমরা দেখি যে পজিটিভ কেসের 81% অ্যাসিম্পটোমেটিক, এখানে 85 এর মতো অ্যাসিম্পটোমেটিক বলা হচ্ছে। কিন্তু সতর্ক থাকতে হবে সারা পৃথিবীকেই, এবং যত বেশি আমরা ভ্যাকসিনেশনে যেতে পারবো তত আমরা নিরাপদে আসব, এবং সেটাই সারা পৃথিবী চেষ্টা করছে। এবং আমাদের প্রথম দিকে যে স্ট্রাগল গুলো ছিল সেগুলি থেকে আমরা এখন বেরিয়ে আসছি। আমরা আমাদের ভ্যাকসিনের কোনো অভাব নাই, আমরা এখন মানুষকে ভ্যাকসিন দিতে পারছি। প্রায় 10.5 কোটির মতো ভ্যাকসিন আমরা আজকে পর্যন্ত দিয়েছি, ফার্স্ট এন্ড সেকেন্ড ডোজ মিলে। কিন্তু আমার এখানে আরো একটা, যেটা শাকিল বলেছে, যে একটা কিন্তু ভালো দিকও আছে এখানে। আপনি যদি একটি শক্তিশালী ভাইরাসকে একটি দুর্বল ভাইরাস রিপ্লেস করে, আমরা যেটা ডেল্টার যে পরাক্রমশালী ডেল্টা সারা পৃথিবীতে দেখেছি, আমরা বাংলাদেশে আমরা গত মাসে যে জেনেটিক অ্যানালাইসিস করেছি, আমরা দেখেছি অলমোস্ট 100% হচ্ছে ডেল্টা সংক্রমণ হচ্ছে। সেটাকে যদি এরকম ওমিক্রনের মতো একটি দুর্বল ভাইরাস রিপ্লেস করে, সেটাতে মানব জাতির লাভ বই ক্ষতি হবে না। এবং আমরা যারা একটু জেনেটিক অ্যানালাইসিস করি, আমরা দেখেছি যে যে রিসেপ্টর বাইন্ডিং ডোমেনে যে পরিবর্তনগুলো হয়েছে, সেখানে আসলে বা স্পাইক প্রোটিনে যে 30-32টি জিনে পরিবর্তন হয়েছে, সেখানে আসলে ভ্যাকসিনের এফেক্টিভনেস তেমন কোনো মানে হ্যাম্পার হবে না। বরঞ্চ যেটা কামরুল স্যার বলেছেন যে কোথাও কোথাও দেখা গেছে যে ভ্যাকসিন নিয়েও মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা কিন্তু সারা পৃথিবীতে সকল ভ্যাকসিন নিয়ে একই কথা বলছি, ভ্যাকসিন নিলেও আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি স্বাস্থ্যবিধি না মানেন, এবং স্বাস্থ্যবিধি যদি মানেন তাহলে আপনি আক্রান্ত হবেন না। আর ভ্যাকসিন নেওয়া থাকলে যেটা আপনি সুযোগ পাবেন সেটা হচ্ছে আপনি আক্রান্ত হলেও সিভিয়ারিটি হবে না, আপনার হাসপাতালে যেতে হবে না, মৃত্যু শূন্যের পর্যায়ে। সেটা কিন্তু এই ভাইরাসটির ক্ষেত্রে প্রযোজ্য। তবে সতর্ক হওয়া ভালো। আরো একটি দিক আমাদের সবাইকে মনে রাখতে হবে, যে আমরা বিভিন্নভাবে এটা বর্ডার এলাকা বা এয়ারপোর্ট, সিপোর্ট, ল্যান্ডপোর্ট গুলাকে আটকে আমরা এটা সংক্রমণটা আসলে যত ডিলে করা যায়, অর্থাৎ যত দেরিতে দেশে আসে সেটা চেষ্টা করা হয়। এই সংক্রমণ থেকে রাখা যায় না। এটা ইনকিউবেশন পিরিয়ডের ডিজিজ, 2 to 14 days বা 2 থেকে 14 দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এটা কখনোই মনে করার কোনো কারণ নাই সব ভাইরাসের ক্ষেত্রে, সব ব্যক্তির ক্ষেত্রে এটা 14 দিন হবে। কারো কারোর জন্য এটা 28 দিনও হতে পারে। তো আপনি 14 দিন কোয়ারেন্টাইনে রেখে যখন নেগেটিভ হয়ে ছেড়ে দিবেন, তারপরে সে আক্রান্ত হতে পারবে, সে ছড়াতে পারে। তো এখানে আসলে স্বাস্থ্যবিধি, সাবধানতা এবং সাথে ভ্যাকসিন নিলে আমরাও নিরাপদ থাকতে পারবো। অবশ্যই। এবং সারা পৃথিবী আমরা এই আশাবাদ নিয়ে থাকতে চাই এবং আমরা সতর্ক থাকতে চাই। একটি মন্তব্য আপনার কাছ থেকে আশা করব, একেবারেই শুধু একটি মাত্র মন্তব্য। বিবিসি থেকে আমরা জানতে পারছি করোনা সংক্রমণ রোধে প্রতি বছরই করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের প্রধান ডক্টর আলবার্টা বুরলা। এই ব্যাপারে আপনার মন্তব্যটি কি? এটি আসলে সারা পৃথিবীতে কতগুলো ডেটা অ্যানালাইসিস হয় গত 100 বছরে যে প্যান্ডেমিক গুলো হয়েছে, বিশেষ করে রেসপিরেটরি ট্র্যাক্ট, শ্বাসতন্ত্রের ভাইরাস দিয়ে, সেগুলিকে দেখা গেছে যে তার পরের বছর, অর্থাৎ প্যান্ডেমিক যখন শেষ হয় তারপরে এটা এন্ডেমিক, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সিজনে সেটা হয়। তার মধ্যে সিজনাল ইনফ্লুয়েঞ্জা একটা উদাহরণ। আপনাদের মনে আছে 2009 যে সোয়াইন ফ্লু ছিল, 2010 আগস্টে যখন প্যান্ডেমিক শেষ হলো, তারপরে কিন্তু এটা সিজনাল ইনফ্লুয়েঞ্জায় রূপান্তরিত হয়েছে। সেই ধারণা থেকে বলা হয়, কিন্তু নির্দিষ্ট করে বলা খুব কঠিন। কঠিন। ডক্টর শাকিল ফরিদ, একেবারে আমি এক কথায়। জাস্ট অ্যাড করি, আলমগীর ভাই খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। ইংল্যান্ডে কিন্তু ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রতি বছর কিন্তু আমাদেরকে ফ্লু এর ভ্যাকসিন দেওয়া হয়, এবং এই আলমগীর ভাই যেটা বললেন যে এটা এন্ডেমিক হয়ে গেছে সোয়াইন ফ্লুটা, ওটারও কিন্তু ভ্যাকসিন ওর মধ্যে থাকে। সো আমার ধারণা গোয়িং ফরওয়ার্ড ভবিষ্যতেও ব্যাপারটা এরকম হবে। তবে আপনার একটা বেসিক ডিফারেন্স যেটা বাংলাদেশের সাথে অন্য দেশে, সেটা হচ্ছে যে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক এল্ডারলি পপুলেশন আছে। আপনার 70-80 বছরের পপুলেশন অনেক, তারা কিন্তু খুব ভালনারেবল। তাদের যদি একটু ভাইরাল ইনফেকশন হয়, ওই ভাইরাল নিউমোনিয়াটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়াতে পরিণত হয় এবং ইভেন্চুয়ালি কিন্তু তারা মারা যায়। সো এর জন্য এটা আমার মতে খুব ইম্পর্টেন্ট যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে ডিল হবে, ধরেন প্রতি বছর একটা ভ্যাকসিন দেওয়া, সেটা হয়তো বাংলাদেশের জন্য প্রযোজ্য নাও হতে পারে। টাইম উইল সে ইভেন্চুয়ালি। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, দু এক কথায় যদি আপনার না, শেষ এই জায়গাটা মন্তব্যটি খুব করেন। পরিষ্কার যে আমাদের সব কথাই বলা হয়ে গেছে যে
এই অমিক্রন নিয়ে একটু ওভার রিয়াকশন হচ্ছে, এবং সেইখানে আমরা মনে করি যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং দেশের জনগণ এই করোনা কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলেছে এবং ভালো নিয়ন্ত্রণে আছে। সে কারণে সরকার যথেষ্ট টিকার ব্যবস্থা করেছে। প্রায় 10 কোটি মানুষ ইতিমধ্যে টিকা নিয়েছে, এবং সেখানে আরো 21 কোটি টিকা কিন্তু কিনে ফেলেছে, এবং আরো মানে টিকার ব্যবস্থা করা হচ্ছে। সেই হিসাবে আমরা মনে করি যে আগামী মে জুনের মধ্যেই আমাদের একটা বিরাট সংখ্যক মানুষ টিকা পেয়ে যাবে, এবং সেখানে যারা টিকা নেয়নি তারাও যেন আগ্রহ করে টিকাটি নেয়, এবং এখন দেশে মানুষ টিকা নিচ্ছে, এবং মানুষ অনেকের মধ্যেই কিন্তু স্বাস্থ্যবিধি মানার একটা অভ্যেস হয়ে গেছে। তো আমরা অনুরোধ করব যে এই ওমিক্রন নিয়ে যেন আমরা আতঙ্কিত না হই। আমাদের অবশ্যই সতর্ক হওয়ার দরকার আছে। সতর্কতা কিন্তু কখনো শিথিল করা হয় নাই, স্বাস্থ্যবিধি কখনোই শিথিল করা নেই, সেটি যেন আমরা সবাই গুরুত্বের সাথে আমরা মনে করি। কারণ এটা আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে 20 থেকে 30 মানে বছরের ভ্যারিয়েন্ট যেটাই হোক না কেন, ছেলে স্বাস্থ্যবিধি মেয়েদের কিন্তু বেশি একটাই। হচ্ছে। স্বাস্থ্যবিধি আমরা যেন সবাই মেনে চলি, তাহলে আমরা সবাই সুরক্ষা পাবো। এটা অসংখ্য আমাদের ধন্যবাদ। দায়িত্ব সবার। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, খবর প্রতিদিনের সাপ্তাহিক এই বিশেষ আয়োজন এখানে শেষ করছি। সকাল 11টায় বিটিভি ওয়ার্ল্ডে আবার এই অনুষ্ঠান পুনঃসম্প্রচারিত হবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন।